বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আমি দনিয়া কলেজে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন এই কোর্সে ক্লাস নিয়ে থাকি। এছাড়াও অত্র কলেজের মার্কেটিং ডিপার্টমেন্ট অনার্স যে মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আমি ক্লাস নিয়ে থাকি। তো আজ আমি তোমাদের প্রথম বর্ষের 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় বিপণনের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে যে বিষয়টি আলোচ্য বিষয় রয়েছে সেটা হলো বিপণন কার্যাবলী। এই অধ্যায়ে শিক্ষার্থীরা বিপণন কার্যাবলী সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। বিপণনের যে বিভিন্ন ধরনের কার্যাবলী রয়েছে, ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কীকরণ, বিজ্ঞাপনের ধারণা ইত্যাদি তারা জানতে পারবে এবং এই বিষয়ে তারা ব্যাখ্যা করতে পারবে। এছাড়াও পণ্য বিপণনে ক্রয় বিক্রয়ের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, পরিবহনের গুরুত্ব বর্ণনা করতে পারবে, গুদামজাতকরণের গুরুত্ব বর্ণনা করতে পারবে। এছাড়াও প্রমিতকরণ, পর্যায়িতকরণে কি প্রয়োজনীয়তা রয়েছে সেটি নিয়ে তারা আলোচনা করতে পারবে, জানতে পারবে। প্রমিতকরণ ও পর্যায়িতকরণের মধ্যে পার্থক্য কি সেটাও তারা ব্যাখ্যা করতে পারবে। এছাড়াও পণ্য বিপণনে বিজ্ঞাপনের গুরুত্ব কি সেটাও তারা বিশ্লেষণ করতে পারবে এবং সার্বিকভাবে এই ব্যবসা ক্ষেত্রে বিপণন কার্যাবলীর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি সেটা তারা বিশ্লেষণ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের ব্যাপ্তি যেহেতু কম, অর্থাৎ সময়সীমা যেহেতু কম, সেহেতু আমরা এই ক্লাসে পুরো অধ্যায় আলোচনা করতে পারবো না। চেষ্টা করব পণ্য বিপণনের পরিবহনের গুরুত্ব পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। তো প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বিপণন কার্যাবলী ধারণা, অর্থাৎ বিপণন কার্যাবলী কি। তো আমরা সাধারণভাবে বলতে পারি যে উৎপাদনকারীর যে পণ্য উৎপাদন করে, সেই উৎপাদিত পণ্য যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানো হয়, এই সার্বিক কার্যাবলীকে আমরা বিপণন কার্যাবলী বলে থাকি। অর্থাৎ উৎপাদনকারী শুধু পণ্য ভোগ করলেই হবে না, এটি ভোক্তার কাছে পৌঁছাতে হবে। যদি ভোক্তার কাছে পৌঁছায় তাহলেই কিন্তু উৎপাদনকারীর যেমন উদ্দেশ্য সাধিত হবে এবং ভোক্তারও কিন্তু যে চাহিদা এটা পূরণ করা সম্ভব হবে। তো সেহেতু উৎপাদনকারী যে পণ্যটা উৎপাদন করে, সেই উৎপাদিত পণ্য যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনকারীর নিকট থেকে চূড়ান্ত ভোক্তা বা ক্রেতার নিকট যে পৌঁছানো হয়, সেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে সার্বিকভাবে বিপণন কার্যাবলী বলা হয়ে থাকে। তবে বিপণনের যে কাজ, এটা শুধু উৎপাদনের পরেই শুরু হয় না, উৎপাদনের অনেক পূর্বে শুরু হয় এবং এটা ক্রেতার কাছে পৌঁছানোর পরও এই কার্যাবলী অব্যাহত থাকে। যেমন উৎপাদনের পূর্বে কিভাবে শুরু হয়? উৎপাদনকারী আসলে তার মন মতো, ইচ্ছা মতো যে কোনো কিছু পণ্য উৎপাদন করলে যে ভোক্তারা সেটা ক্রয় করবে এমনটি না। ভোক্তাদের যা প্রয়োজন সেটাই কিন্তু তারা চাইবে। সো এটা উৎপাদনকারীদেরকে আগেই জানতে হবে যে আসলে ক্রেতাদের কি প্রয়োজন রয়েছে। সেজন্য এই বিপণনের কাজটা উৎপাদনের পূর্বে সারা হয়। বিপণন প্রতিষ্ঠানগুলো, বিপণনকারীরা উৎপাদনকারীদেরকে ধারণা দেয় যে আসলে কি কি পণ্য উৎপাদন করা দরকার এবং এই পণ্য উৎপাদন হওয়ার পর আবার ভোক্তার কাছে পৌঁছানো হয়। আবার ভোক্তার কাছে পৌঁছে গেলেই এই কাজটা শেষ হয়ে যায় না। ভোক্তারা সেটা ভোগ করে সন্তুষ্ট হলো কিনা, যদি সন্তুষ্ট হয় কতটুকু সন্তুষ্ট হয়েছে, আরো বেশি সন্তুষ্ট করার জন্য এর আরো কিছু করার প্রয়োজন কিনা, অসন্তুষ্ট হলে কেন অসন্তুষ্ট হলো সেটি জানা, সেটা উত্তরণের ব্যবস্থা করা, সেখান থেকে আরো ভালো পণ্য দিয়ে যাতে তাদের সন্তুষ্টি বিধান করা যায়। তো এই বিষয়গুলো উৎপাদনের পূর্ব থেকে শুরু করে এটা ভোগের পর পর্যন্ত চলতে থাকে। তো এই যে সার্বিক যে কাজগুলো, যে প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটি সম্পাদিত হয়, এটাকে আমরা সাধারণ কথায় বিপণন কার্যাবলী আমরা বলে থাকি। বিশিষ্ট বিশেষজ্ঞ পিডি কনভার্স উনি বিপণন কার্যাবলী সম্পর্কে যে কথাটি বলেছেন, অর্থাৎ পিডি কনভার্স এবং অন্যান্যরা বিপণন কার্যাবলী সম্পর্কে যে কথাটি বলেছে সেটি এরকম যে বিপণন কার্যাবলী হলো এমন কার্য সমষ্টি যার দ্বারা পণ্য বা সেবার বন্টন প্রক্রিয়া সম্পাদিত হয়।
অর্থাৎ বিপণনের যে কার্যাবলী, এটা এমন এক ধরনের কার্যাবলী বা এমন ধরনের ক্রিয়াকর্মের সমষ্টি যেটার মাধ্যমে পণ্য বা সেবার বন্টন প্রক্রিয়া, অর্থাৎ উৎপাদনকারীর কাছে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যে বন্টন প্রক্রিয়া সেইটি সম্পাদিত হয়। এমন ধরনের কার্য সমষ্টি হলো বিপণন কার্যাবলী। এখানে পিল্লে এবং ভগবতী এই দুজন বিশেষজ্ঞ এই বিপণন কার্যাবলী সম্পর্কে মন্তব্য করেছেন। ওনারা বলছেন যে সকল কর্ম বা ক্রিয়া পদ্ধতি অথবা সেবা বিপণন কাজের সাথে সম্পর্কযুক্ত সেগুলোকে বিপণন কার্যাবলী বলে। অর্থাৎ বিপণন করতে গিয়ে যে সমস্ত কাজ করতে হয় বা ক্রিয়া পদ্ধতি অবলম্বন করতে হয় বা যে সেবাগুলো প্রদান করতে হয়, এগুলোর সাথে সম্পর্কিত যত ধরনের কাজ আছে সেগুলোকে বিপণন কার্যাবলী বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে বিপণনের যে কাজ, এটা উৎপাদনের পূর্বে শুরু হয় এবং ভোগের পর পর্যন্ত চলতে থাকে। পণ্য উৎপাদিত হলে সেই পণ্য উৎপাদন হওয়ার পর যে প্রক্রিয়ার মাধ্যমে এটা ভোক্তার কাছে পৌঁছানো হয় সেটিকেই সার্বিকভাবে বিপণন কার্যাবলী বলা হয়ে থাকে। এখন আমরা দেখব যে আসলে বিপণন যে কার্যাবলী, এগুলো কি কি ধরনের কার্যাবলী। আমরা কিন্তু বলেছি যে উৎপাদনের পূর্বেই বিপণন কার্যাবলী শুরু হয়, আবার ভোগের পরবর্তী পরে বিক্রয়ের পরবর্তী পর্যায় পর্যন্ত কিন্তু বিপণন কার্যাবলী চলতে থাকে। সে দৃষ্টিকোণ থেকে আমরা বিপণন কার্যাবলীকে 3টি স্তরে আমরা বিভক্ত করে আলোচনা করেছি। ক্লার্ক এন্ড ক্লার্ক বিপণন কার্যাবলীকে 3টি শ্রেণীতে বিভক্ত করে আলোচনা করেছেন। প্রথমটি হলো উৎপাদন পূর্ববর্তী কার্যাবলী, দ্বিতীয়টি হলো উৎপাদন পরবর্তী কার্যাবলী এবং তৃতীয়টি হলো বিপণন পরবর্তী কার্যাবলী। উৎপাদন পূর্ববর্তী কার্যাবলীর মধ্যে আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো যে বিপণন পরিবেশ বিশ্লেষণ। পরিবেশ কি? পরিবেশ হলো ওই সমস্ত পারিপার্শ্বিক অবস্থা যার ভিতরে উৎপাদনকারী তার কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। সেখানে রাজনৈতিক অবস্থা থাকে, সামাজিক অবস্থা থাকে, সাংস্কৃতিক বিষয় থাকে, প্রযুক্তিগত বিষয় থাকে, অর্থনৈতিক বিষয় থাকে। এই যে সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে, এছাড়াও ক্রেতা, ভোক্তা, কোম্পানি, সরবরাহকারী, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট জনগোষ্ঠী, এদেরকে সার্বিকভাবে একত্রিতভাবে বিপণন পরিবেশ বলা হয়ে থাকে। এই যে বিপণন পরিবেশ, এটি অবশ্যই গুরুত্ব সহকারে বিশ্লেষণ করতে হয়, কারণ এই বিপণন পরিবেশের মধ্যেই প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। বিপণন পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ক্রেতা সাধারণ তাদের জন্যই পণ্য উৎপাদন করতে হবে। অতএব এখানে ক্রেতারা যে বিপণন পরিবেশের মধ্যে বসবাস করছে সেই পরিবেশটি উৎপাদনকারীকে জানতে হবে, তাহলে সে সঠিকভাবে পণ্য উৎপাদন করতে পারবে এবং উৎপাদন করে সে সঠিকভাবে ভোক্তার কাছে পণ্যগুলো পৌঁছানোর ব্যবস্থা করতে পারবে। অর্থাৎ এই যে বিপণন পরিবেশকে, এর ভিতরে কিছু আছে ব্যষ্টিক পরিবেশ, কিছু সামষ্টিক পরিবেশ। এগুলো বিপণন কার্যের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে সেইটি উৎপাদন শুরুর পূর্বেই এটা সম্পর্কে উৎপাদনকারীকে ধারণা নিতে হবে, কারণ এগুলো বিপণন কাজে প্রভাব বিস্তার করে, উৎপাদন কাজে প্রভাব বিস্তার করে। এটিও বিপণন যে কার্যাবলী, এই কার্যাবলীর মধ্যে একটি পূর্ববর্তী কার্যাবলী। দ্বিতীয় যে কার্যাবলী আসে সেটা বাজার তথ্য সংগ্রহ। বাজার কি? আমরা জানি বিপণনের বাজার বলতে কোন একটি পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলা হয়। তো এখানে যে বাজার তথ্য সংগ্রহের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে ক্রেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। অর্থাৎ যে বর্তমানে সম্ভাব্য ক্রেতা যে রয়েছে তাদের রুচি, পছন্দ, অপছন্দ, প্রয়োজন, চাহিদা, এগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। এবং তথ্য সংগ্রহ করতে পারলেই সে অনুযায়ী পণ্য উৎপাদনও করা যাবে এবং বিপণন পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হবে। এরপরে যেটা রয়েছে সেটা পণ্য পরিকল্পনা উন্নয়ন। যেহেতু পূর্বেই ভোক্তাদের সম্পর্কে বাজার সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে, সেহেতু তাদের জন্য কি পণ্য উৎপাদন করা হবে, এই পণ্যগুলোর সম্ভাব্য ক্রেতা কারা হবে এবং কি পরিমাণ ক্রেতা রয়েছে তার জন্য কি পরিমাণ পণ্য উৎপাদন করা হবে, সেই সংক্রান্ত প্রয়োজনীয় পণ্য পরিকল্পনা উন্নয়ন বিপণন কার্যাবলীর অন্তর্ভুক্ত। এটি উৎপাদনের পূর্বেই এই পরিকল্পনাটা করা হয়ে থাকে। এটিও বিপণনের একটি কাজ। এরপরে চতুর্থ যে কাজ রয়েছে অর্থায়ন। উৎপাদন এবং বিপণন কাজের সাথে অর্থের সংশ্লিষ্ট অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থ সংশ্লিষ্ট কার্যাবলী, অনেক কার্যাবলী রয়েছে এর ভিতরে, যেমন পণ্যের উৎস চিহ্নিতকরণ, এর জন্য অর্থের প্রয়োজন। এছাড়াও এই পণ্য উৎপাদন সংগ্রহ করার জন্য অর্থের প্রয়োজন। এরকম ভাবে প্রত্যেকটি ধাপে ধাপে দেখা যাচ্ছে এখানে টাকার প্রয়োজন রয়েছে। সো এখানে অর্থায়ন কিভাবে হবে, কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হবে, কিভাবে ঋণ নেওয়া হবে, কোন উৎস থেকে ঋণ নেওয়া হবে, এই বিষয়গুলো আগে এখানে উৎপাদনের পূর্বে এখানে সিদ্ধান্ত নেওয়া হয়। এটিও বিপণন উৎপাদন পূর্ববর্তী একটি কার্যাবলী। এরপর আছে ক্রয়।
ক্রয় অর্থাৎ একত্রীকরণ, অর্থাৎ এখানে যে পণ্যটি উৎপাদনের জন্য যে পরিকল্পনা করা হচ্ছে সেই পরিকল্পনা অনুযায়ী পণ্য উৎপাদন করতে গেলে কাঁচামাল ক্রয় করতে হবে এবং কাঁচামাল ক্রয় করলেই তারপরে সেটি দিয়ে কাঁচামাল সহ অন্যান্য যন্ত্রপাতি যা কিছু প্রয়োজন ক্রয় করতে হবে এবং তারপরে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। তো এই উৎপাদনের পূর্বে এই ধরনের বিষয় অর্থাৎ কাঁচামাল, যন্ত্রপাতি এগুলো ক্রয় করাও বিপণন কার্যাবলীর অন্তর্ভুক্ত। এরপরে সর্বশেষে যে বিপণন পরিকল্পনা, উৎপাদিত পণ্য কিভাবে এটার মূল্য নির্ধারিত হবে, কিভাবে এটা ভোক্তার কাছে বণ্টিত হবে, কিভাবে এর প্রসার কর্মকাণ্ড গ্রহণ করা হবে, এই সংক্রান্ত পরিকল্পনা বিপণনে উৎপাদন পূর্ববর্তী কার্যাবলীর অন্তর্ভুক্ত। এখানে এই পণ্য বিপণন অর্থাৎ উৎপাদনের পূর্বে এই সংক্রান্ত পরিকল্পনা বিপণন এর ক্ষেত্রে বিপণনকারীরা করে থাকেন। এই হলো বিপণন কার্যাবলীর ভিতরে উৎপাদন পূর্ববর্তী কার্যাবলী। এরপর রয়েছে উৎপাদন পরবর্তী কার্য, অর্থাৎ উৎপাদন হয়ে গেল, এখন যে কাজগুলো রয়েছে তার ভিতরে প্রথম কাজ সেটি হলো প্রমিতকরণ। প্রমিতকরণ কি? প্রমিতকরণ হচ্ছে যে পণ্যের একটা নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা, অর্থাৎ মান নির্ধারণ করা, অর্থাৎ পণ্য যেগুলো উৎপাদন হচ্ছে সেগুলো একটি সুনির্দিষ্ট, অর্থাৎ এগুলো গুণাগুণ কেমন, এটা ভোক্তার কি পরিমাণ চাহিদা পরিপূরণ করতে পারবে, ভোক্তাকে কি পরিমাণ সন্তুষ্ট করতে পারবে, এগুলো বিভিন্ন গুণাগুণের ভিত্তিতে এগুলো মান নির্ধারণ করা হলো প্রমিতকরণ। এটিও উৎপাদন পরবর্তী কার্যাবলী। এরপরে দ্বিতীয় যে কার্যাবলী আসে সেটা হলো সেই মান অনুযায়ী এটাকে ধাপে ভাগে ভাগে সাজানো, এটি হলো পর্যায়িতকরণ। এই উৎপাদন পরবর্তী কার্যের ভিতরে বিপণনে এই কার্যটি আসে যে পূর্ব নির্ধারিত যে মান নির্ধারণ করা হলো উৎপাদিত পণ্যের, সেই অনুযায়ী পণ্যগুলোকে আলাদা আলাদা ভাগ করে সাজানো, এটিকে হলো আমরা পর্যায়িতকরণ বলে থাকি। যেমন মান নির্ধারণের ক্ষেত্রে আমরা এ কোয়ালিটি, এ বি সি ডি এভাবে আমরা দিতে পারি, যেটি সবচেয়ে ভালো মানে সেটি এ, যেটি মাঝারু সেটি বি, যেটি একটু কম সেটিকে সি, এভাবে আমরা করতে পারি। এভাবে আবার যেমন এই ট্রেনের ক্ষেত্রে একটা ট্রেন যে যাত্রী পরিবহন করে, এসি, তারপরে ফার্স্ট ক্লাস চেয়ার, এরপরে শোভন চেয়ার, তারপরে সাধারণ চেয়ার, তারপরে সাধারণ শ্রেণী, এভাবে যেমন মান নির্ধারণ করা হয় সুবিধার ভিত্তিতে এবং সেই অনুযায়ী এগুলোকে নাম দিয়ে পর্যায়িতকরণ করা হয়। তো এইভাবে এই উৎপাদন পরবর্তী কার্যগুলির ভিতরে প্রমিতকরণ, পর্যায়িতকরণে কাজ করতে হয়, কারণ প্রমিতকরণে পর্যায়িতকরণ করা না হলে সঠিকভাবে এটির মূল্য নির্ধারণ করা সম্ভব হবে না। এরপরে যে কাজটা সেটা হলো পরিবহন। পরিবহন কি? পরিবহন হলো পণ্য সামগ্রী একটি প্রক্রিয়ার মাধ্যমে বা একটা মাধ্যম, যেটা মাধ্যম দিয়ে পণ্যকে এক স্থান থেকে অন্য স্থানে একবার ফিজিক্যালি ডিস্ট্রিবিউশন করা হয়। এই অর্থাৎ এই পণ্যকে এক স্থানে থেকে অন্য স্থানে ফিজিক্যালি নিয়ে যাওয়ার জন্য যে মাধ্যমটি ব্যবহার করা সেটাকে আমরা পরিবহন বলে থাকি। পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে, পরিবহন এক স্থান থেকে পণ্য অন্য স্থানে নিয়ে গিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করে। পরিবহন ছাড়া কিন্তু আমরা পণ্য ভোক্তার কাছে আমরা পৌঁছাতে পারবো না, পৌঁছানোর একমাত্র মাধ্যমে হচ্ছে পরিবহন। তো এখানে বিপণন, এই উৎপাদিত পণ্যগুলো কোন ধরনের মাধ্যমে পরিবহন করে নিয়ে গেলে খুব সহজে, দ্রুত এবং চাহিদা স্তরে পৌঁছানো সম্ভব হবে সেই দিক নির্দেশনা দেয়, পাশাপাশি পরিবহনের ব্যবস্থা করে থাকে। এরপর যে গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে থাকে। বিপণনে এটিও উৎপাদন পরবর্তী একটি কার্যাবলী, উৎপাদিত পণ্যগুলোকে গুদামে সংরক্ষণ করে দীর্ঘ সময় ব্যাপী এটাকে সরবরাহ করা। বিশেষ করে যে মৌসুমী উৎপাদিত পণ্য, যেমন শীত মৌসুমে উৎপাদিত আলু সারা বছর বিক্রি করা হয়, পেঁয়াজ সারা বছর বিক্রি করা হয়, এগুলো হিমাগারে সংরক্ষণ করা হয়। এগুলো গুদামজাতকরণের কাজ বিপণন কার্যাবলীর মধ্যে এটিও রয়েছে। এটি উৎপাদন পরবর্তী কার্যাবলী। বিপণনে এই গুদামজাতকরণ কার্যাবলী সম্পন্ন করে এর সময়গত উপযোগ সৃষ্টিতে সহযোগিতা করে থাকে। এরপরে রয়েছে মোড়কীকরণ। মোড়কীকরণ যেটাকে আমরা ইংরেজিতে প্যাকেজিং বলি, অর্থাৎ উৎপাদিত পণ্যের যে মান, গুণাগুণ এগুলো সংরক্ষণ করা, পণ্যকে সুরক্ষা করা, পণ্যের ভেজাল রোধ করা ইত্যাদির জন্য মোড়কীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো বিপণন, এই মোড়কীকরণ কাজটি বিপণন কার্যাবলীর একটি অংশ। বিপণন এই মোড়কীকরণের কাজটি করে থাকে। এরপরে যে কাজ আছে সেটি হলো মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণের মাধ্যমে এইটি মালিকানা হস্তান্তরের পথটি সুগম হয়। বিপণন উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নির্ধারণে সহযোগিতা করে থাকে। কোন পণ্যের মূল্য কত হবে সেটি নির্ভর করে
এই মূল্য নির্ধারণের মাধ্যমে কোম্পানি কি উদ্দেশ্য অর্জন করতে চায়, ভোক্তাদের ক্রয় ক্ষমতা কত, এছাড়াও প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে পণ্যটি প্রতিযোগিতা করার জন্য এটি গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করে, এগুলো মূল্য নির্ধারণের মধ্যে করা হয়ে থাকে। তো এই একটি পণ্যের সঠিক মূল্য নির্ধারণের কাজটিও বিপণন কার্যাবলী সম্পন্ন করে থাকে, এটিও বিপণন কাজের আওতাভুক্ত। এরপরে যেটি রয়েছে বিজ্ঞাপন। উৎপাদিত পণ্য সম্পর্কে ভোক্তাদেরকে যদি ধারণা দেওয়া না হয়, তাদের ভিতরে যদি পণ্য ক্রয়ের অনুপ্রেরণা সৃষ্টি করা না হয়, তাহলে কিন্তু পণ্যটা তারা গ্রহণ করবে না। এই বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সংক্রান্ত তথ্য ভোক্তাদের কাছে উপস্থাপন করা হয়, তাদেরকে ক্রয় অনুপ্রাণিত করা হয়, পণ্যের গুণাগুণ বৈশিষ্ট্য তাদের মধ্যে তুলে ধরে তাদেরকে ক্রয় ব্যাপারে উৎসাহিতকরণ করে পণ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়ে থাকে। বিপণনকারী এই বিজ্ঞাপনের কাজটিও করে থাকে, এটিও বিপণন কার্যাবলী আওতাভুক্ত। এরপরে সর্বশেষ যেটি রয়েছে উৎপাদন পর্বে বিক্রয়। বিক্রয় হলো মালিকানা হস্তান্তরের কাজ। বিক্রয় না হলে কিন্তু কোম্পানি যেমন মুনাফা অর্জন করতে পারবে না, তেমনি ভোক্তারাও কিন্তু এটা ক্রয় করে তার মালিকানা লাভ করেছে তার চাহিদা পরিপূরণ করতে পারবে না। এখানে বিপণন এই বিক্রয় কাজেও করে থাকে, এটিও বিপণনের উৎপাদন পরবর্তী একটি কাজ। সর্বশেষে যেটা রয়েছে বিক্রয় পরবর্তী কার্যাবলী। বিক্রয় হয়ে গেল, এখন যে কাজগুলো আসে যেমন বিক্রয়ত সেবা। কোনো পণ্যের যদি অধিক প্রযুক্তি সম্পন্ন জটিল পণ্য হয়, সেটা যদি মেরামতি সেবা বা গ্যারান্টি ওয়ারেন্টির প্রয়োজন পড়ে, এই তাহলে এগুলো বিক্রয়ের পরবর্তীতে এগুলো দেওয়ার প্রয়োজন পড়ে, এগুলোকেই বিক্রয়ত সেবা বলা হয়ে থাকে। যেমন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্যের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি, তারপরে ডেলিভারি সুবিধা, স্থাপন করে দেওয়ার সুবিধা ইত্যাদি বিভিন্ন ধরনের সংযুক্ত সুবিধা থাকে, যেগুলোকে আমরা বিক্রয়ত সেবা বলি। এগুলো বিপণন কাজের অন্তর্ভুক্ত। এরপরে যেটা হচ্ছে ভোক্তার সন্তুষ্টি পরিমাপ। বিক্রয় পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ কাজের ভোক্তার সন্তুষ্টি পরিমাপ, অর্থাৎ ভোক্তার সন্তুষ্টির জন্য পণ্য উৎপাদন করা হয়েছিল এবং ভোক্তাদেরকে খেয়াল করেই এই মান নির্ধারণ থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত যাবতীয় কার্যাবলী সম্পন্ন করা হয়েছে। বিক্রয়তে সেবা নির্ধারণ করা হয়েছে। এখন ভোক্তারা এগুলো পেয়ে কতটুকু সন্তুষ্ট হলো বা সন্তুষ্ট হলো না, অসন্তুষ্টির কারণ কি, সেগুলো পরিমাপ করা বিপণনের কাজের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে সংশোধনমূলক কার্যক্রম। ভোক্তারা যদি অসন্তুষ্ট হয়, পণ্যের মানে যদি কোনো ত্রুটি থাকে, সমস্যা থাকে, তাহলে সেগুলো সংশোধনের মূলক কার্যক্রমে পদক্ষেপ গ্রহণ করা, সেগুলো বিপণন কাজের আওতার ভিতরে পড়ে থাকে। এরপরে সর্বশেষ যে বিষয়টি আছে সেটা হলো বিপণন নিয়ন্ত্রণ, অর্থাৎ বিপণন যে কার্যাবলী, এই যে প্রক্রিয়া, এটি পূর্ব নির্ধারিত থাকে এবং পূর্ব পরিকল্পনা যে পরিচালিত হয়। এর মধ্যে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে সর্বশেষ সেগুলো চিহ্নিতকরণ করে সংশোধনের ব্যবস্থা করা, এগুলো বিপণন কার্যাবলীর আওতাভুক্ত। এই হলো বিপণনের 3 ধরনের কার্যাবলী। একটি হলো উৎপাদন পূর্ববর্তী কার্যাবলী, যেটা উৎপাদনের পূর্বেই করা হয়ে থাকে। দ্বিতীয় যেগুলো আছে উৎপাদনের পরবর্তী কার্যাবলী, এবং সর্বশেষ যেটি রয়েছে যে উৎপাদিত পণ্যগুলো বিক্রি হওয়ার পর যে কার্যাবলী, সেগুলো কার্যাবলী। এগুলো সাধারণত সম্পাদনের মাধ্যমেই উৎপাদনকারী পণ্যটি ভোক্তার কাছে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিপণন কার্যাবলীর সমূহ আমরা জানলাম। এখন আমরা এই বিপণন কার্যাবলীর ভিতরে যে ক্রয়ের যে কার্যাবলীটা, সেই কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। ক্রয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা জানি ক্রয়ের মাধ্যমে আমরা পণ্যের মালিকানা লাভ করতে পারি এবং ক্রয়ের মাধ্যমে আমরা আমাদের যে প্রয়োজনীয় ভোগের কাজটি আমরা সম্পন্ন করতে পারি। ক্রয় বিষয়টি বিপণন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে যে বিপণনে যে ক্রয়ের কথা বলা হচ্ছে, এটি কিন্তু আমরা সাধারণভাবে যে কাজ ক্রয় করি, আমাদের ব্যক্তিগতভাবে আমাদের পণ্য সামগ্রী ক্রয় বা ভোগ করার জন্য, ব্যবহারের জন্য যে আমরা পণ্য ক্রয় করি, সেই বিষয়টি এখানে বলা হচ্ছে না। এখানে যে ক্রয়ের ধারণা দেওয়া হচ্ছে সেটি হলো যে বিপণনে পণ্য উৎপাদন করার জন্য, অর্থাৎ যে পণ্যগুলো বিপণন হবে, উৎপাদনকারী যে পণ্যগুলো উৎপাদন করছে, যে পণ্যগুলো বিপণন হবে, সেই পণ্যগুলো উৎপাদনের লক্ষ্যে যে সমস্ত কাঁচামাল এবং অন্যান্য সামগ্রীর প্রয়োজন পড়ে, সেই সামগ্রীগুলো ক্রয়ের বিষয়টি এখানে আলোচনা করা হবে। সেই বিপণনে ক্রয়ের ধারণা এখানে আলোচনা করা হবে। বিপণন ক্ষেত্রে এই ক্রয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রয় হচ্ছে উৎপাদনের প্রাণশক্তি। ক্রয় ছাড়া কিন্তু উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। ক্রয়ের মাধ্যমেই কিন্তু বিপণনকারী তার যে প্রত্যাশিত পণ্য উৎপাদন করা, সেইটির জন্য এই প্রয়োজন হয় ক্রয় কার্য সম্পন্ন করা। ক্রয়ের মাধ্যমে কাঁচামাল বা আনুষঙ্গিক যে মালামাল, সেগুলো সংগ্রহ করা হয়ে থাকে এবং সংগ্রহ করে সেগুলোর মাধ্যমেই কিন্তু
চূড়ান্ত পণ্য উৎপাদনে কর্মকাণ্ড পরিচালনা করা হয়। অর্থাৎ ক্রয় ছাড়া কিন্তু এই কাজগুলি করা সম্ভব হবে না। সো এই কারণে অনেক ক্ষেত্রে ক্রয়কে কিন্তু বিপণন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। ক্রয়ের যে বিষয়টি অনেকেই বলে থাকেন যে যদি কোনো প্রতিষ্ঠান ক্রয় কার্যটি সুন্দরভাবে এবং সঠিকভাবে করতে পারে তাহলে তার বিক্রয়ের কাজটি আগেই অর্ধেক সম্পন্ন হয়ে যায়। অর্থাৎ উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক, এরকম একটি কথা প্রচলিত রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব যে বিপণনে আসলে ক্রয়ের গুরুত্ব কেমন। প্রথম যে বিষয়টি আসে সেটা সহজ বিক্রয়। যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বিপণন প্রতিষ্ঠান যদি ক্রয়ের কার্যটি সঠিকভাবে করতে পারে, অর্থাৎ উৎপাদন করার জন্য যে কাঁচামাল বা অন্যান্য উপকরণ যেগুলো রয়েছে এগুলো যদি সঠিকভাবে করতে পারে তাহলে কিন্তু এই উপকরণ দ্বারা উৎপাদিত পণ্যগুলো সে সহজে বিক্রি করতে পারবে। অর্থাৎ যদি সে সঠিক মূল্যে সঠিক মানের পণ্য, কাঁচামাল, যন্ত্রপাতি এগুলো যে সে যদি সংগ্রহ করতে পারে তাহলে সেগুলো দ্বারা উৎপাদিত পণ্য সামগ্রী মানসম্পন্ন হবে, উন্নত মানের হবে এবং ভোক্তারা এটা পছন্দ করবে এবং ভোক্তারা সহজে সেটা ক্রয় করবে, মেনে নেবে এবং বিক্রয়কারীর পক্ষে খুব সহজে এটা বিক্রি করা সম্ভব হয়। সেই জন্য অনেকে বলে থাকেন যে যদি ক্রয়টি ভালো হয় তাহলে সহজে বিক্রি করা সম্ভব হয়। এরপরে দ্বিতীয় যেটি রয়েছে সেটা ভোক্তা সন্তুষ্টি। বিপণন প্রতিষ্ঠানগুলো সঠিক ক্রয়ের মাধ্যমে কিন্তু ভোক্তাদের সন্তুষ্ট করতে পারে। এখানে যে ক্রয়ের, আমি আবারও বলছি, বিপণনে যে ক্রয়ের কথা বলা হচ্ছে এটি ভোক্তার ক্ষেত্রে ক্রয়ের কথা নয়। এটি হলো উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে পণ্য উৎপাদন করা হবে সেই পণ্য উৎপাদন করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল এবং যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো ক্রয়ের, মালামাল ক্রয়ের কথা বলা হচ্ছে। তো বিপণন প্রতিষ্ঠান যদি সঠিকভাবে ক্রয় করতে পারেন তাহলে সেগুলো দ্বারা সে ভালো পণ্য উৎপাদন করতে পারবে, ক্রেতাদের চাহিদা মতো পণ্য উৎপাদন করতে পারবে, ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারবে, ফলে সেগুলো ভোক্তারা পেয়ে অবশ্যই সন্তুষ্ট হবেন। এরপরে বিপণনের ক্রয়ের আরেকটি গুরুত্ব হলো অধিক মুনাফা। যেহেতু ভালো ক্রয়ের মাধ্যমে ভালো কাঁচামাল, ভালো মালামাল এবং যন্ত্রপাতি ক্রয় করা সম্ভব হবে, সংগ্রহ করা সম্ভব হবে, সেগুলোর মাধ্যমে ভালো পণ্য উৎপাদিত হবে, সেই পণ্যগুলো ভোক্তারা সহজে মেনে নেবে, সহজে বিক্রি হবে এবং ভোক্তারা সন্তুষ্ট হবে, তারা বারে বারে ক্রয় করবে। ফলে এগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজে প্রতিষ্ঠান বেশি মুনাফা অর্জন করতে পারবে, কারণ ক্রেতারাও এখানে বেশি আসবে, বেশি বেশি বিক্রি করবে এবং ক্রয় করবে, ফলে এখানে কিন্তু তাদের মুনাফার পরিমাণ অটোমেটিক্যালি বেড়ে যাবে। এরপরে যে গুরুত্বের কথা বলা যায় সেটা হলো বাজার সম্প্রসারণ। যেহেতু ভালো ক্রয়ের মাধ্যমে, সঠিক ক্রয় সিদ্ধান্তের মাধ্যমে যেহেতু ভালো পণ্য উৎপাদন হবে সেহেতু এখানে ক্রেতার সংখ্যা বাড়বে এবং বিপণনকারী খুব সহজে কিন্তু তাদের বাজার সম্প্রসারণ করতে হবে, অর্থাৎ ক্রেতার সংখ্যা এখানে বৃদ্ধি করতে পারবে। এরপরে যেটা আসছে সেটা মূল্য হ্রাস। যেহেতু এখানে ভালো সঠিক ক্রয়ের মাধ্যমে উন্নত মানের কাঁচামাল এবং যন্ত্রপাতি এখানে সংগ্রহ করা হবে, সেগুলোর মাধ্যমে উৎপাদন খরচ কম হবে, এখানে অপচয় কম হবে, ভুল ত্রুটি কম হবে, সেহেতু এখানে অটোমেটিক্যালি উৎপাদন খরচ কমে আসবে, একক প্রতি উৎপাদনের পরিমাণ বাড়বে, ফলে এখানে স্বল্প মূল্যে কিন্তু বা মূল্য হ্রাস করে কিন্তু পণ্য বিক্রি করতে সক্ষম হবেন উৎপাদনকারী বা বিপণনকারীরা। এবং ভালো ক্রয়ের মাধ্যমে কিন্তু অপচয় হ্রাস করা সম্ভব। একটু আগে আমি বলেছি যে যদি বিপণনকারীরা সঠিকভাবে ক্রয় কার্যটি সম্পাদন করতে পারেন তাহলে সেক্ষেত্রে এখানে ভালো মানের কাঁচামাল এবং যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন ক্ষেত্রে বিশেষায়ন আনানো সম্ভব এবং এটার মাধ্যমে উন্নত মানের পণ্য উৎপাদন করা সম্ভব, নিম্নমানের পণ্য এখানে উৎপাদন থেকে দূরে থাকা সম্ভব, ফলে খুব সহজেই মানসম্পন্ন পণ্য উৎপাদন করে এখানে অপচয় হ্রাস করা সম্ভব। এছাড়াও ভালো ক্রয়ের মাধ্যমে, সঠিক ক্রয়ের সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এখানে কর্মসংস্থান করা সম্ভব, কারণ এই যে সঠিক ক্রয় করলেই যে সহজে বিক্রি করে মুনাফা অর্জন করা যায় এটি প্রতিষ্ঠানগুলো অনুধাবন করতে পারবে। অনুধাবন করলে প্রত্যেকটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে একটি স্বতন্ত্র ক্রয় বিভাগ থাকবে এবং স্বতন্ত্র ক্রয় বিভাগে এখানে অনেক সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, কারণ যেহেতু প্রতিষ্ঠানগুলো বুঝতে পারবে যে উত্তম ক্রয় করলেই সঠিকভাবে এবং সহজে বিক্রি করা সম্ভব এবং মুনাফা অর্জন করা সম্ভব এবং অধিক সংখ্যক ক্রেতাকে আকর্ষণ করা সম্ভব, ফলে তারা গুরুত্ব দিয়ে একটি ক্রয় বিভাগ খুলবে এবং সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো যোগান।
উৎপাদন করার জন্য অবশ্যই কাঁচামালের এবং সহায়ক পণ্য সামগ্রী যোগান অপরিহার্য এবং ক্রয়ের মাধ্যমে এই যোগান নিশ্চিত করা সম্ভব। বিপণন প্রতিষ্ঠান বিভিন্ন সরবরাহকারীদের সাথে ক্রয় চুক্তি সম্পাদনের মাধ্যমে উৎপাদন প্রতিষ্ঠানের সময় মতো চাহিদা মতো পণ্য উৎপাদন করার জন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগান এখানে নিশ্চিত করতে পারেন। ফলে উৎপাদনকারী বা বিপণনকারী অব্যাহত উৎপাদনে কোনো সমস্যা হয় না। এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো ক্রেতা আকর্ষণ। সঠিক ক্রয়ের মাধ্যমে যেহেতু আমরা মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে পারবো বা বিপণনকারী মানসম্পন্ন পণ্য ভালো পণ্য উৎপাদন করতে পারবেন, ফলে সহজে ক্রেতা আকর্ষণ করতে পারবেন। পাশাপাশি তারা ভালো পণ্য উৎপাদন করার কারণে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথেও তারা প্রতিযোগিতা করে অধিক সংখ্যক ক্রেতাকে তারা আকর্ষণ করতে পারবেন এবং প্রতিযোগিতা জয়লাভ করতে পারবেন এবং তারা এইটির মাধ্যমে অধিক পরিমাণ পণ্য বিক্রি করতে পারবেন। পাশাপাশি এই ক্রয় কার্যের মাধ্যমে যেহেতু প্রতিষ্ঠানটির উন্নয়ন ঘটবে, অধিক মুনাফা অর্জন করতে পারবে, অধিক ক্রেতা আকর্ষণ করতে পারবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে এর মাধ্যমে কিন্তু যেমন প্রতিষ্ঠানের উন্নয়ন হবে, তেমনি পাশাপাশি বেকারত্ব দূর, দেশের শিল্পায়ন, দেশের যে কাঁচামাল রয়েছে এটা সঠিক ব্যবহার ইত্যাদির মাধ্যমে কিন্তু রাষ্ট্রীয় উন্নয়নে এই বিপণন প্রতিষ্ঠানটি বা উৎপাদন প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্বটা কি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি জানবো সেটা বিক্রয়। বিক্রয় যে বিষয়টি আমরা জানি যে বিক্রয় হলো মালিকানা হস্তান্তরের একটি প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের মালিকানা ক্রেতার কাছ থেকে ও উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতার কাছে হস্তান্তরিত হয়, সেটির নামে হলো বিক্রয়। এই বিক্রয়ের মাধ্যমে উৎপাদনকারী প্রতিষ্ঠান তার পণ্যটি ক্রেতার কাছে বুঝিয়ে দিতে পারে, তার কাছ থেকে সেই অর্থ সংগ্রহ, টাকা অর্জন অর্থাৎ অর্থের আগমন তার দিকে ঘটে। বিক্রয়ের মাধ্যমে ব্যবসায় অর্থ আসে এবং বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তরিত হয়, ক্রেতারা এর মালিকানা লাভ করতে পারে। এই যে বিষয়টি, এটিকে আমরা বিক্রয় বলে থাকি। বিক্রয় সম্পর্কে পিল্লা এবং ভগবতী যে কথাটি বলেছেন সেটি হলো যে বিক্রয় হচ্ছে অর্থের বিনিময়ে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর করা। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যে বিনিময় হবে সেটি অবশ্যই অর্থের বিনিময় হবে এবং এই অর্থের বিনিময়ে যে পণ্য বা সেবার যে মালিকানা এটা ক্রেতার নিকট হস্তান্তরের যে কাজটি, এটিকেই সাধারণত বিক্রয় বলা হয়ে থাকে। এখন আমরা যে বিষয়টি জানবো প্রিয় শিক্ষার্থী সেটা হলো যে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্বটা কি। সাধারণভাবে আমরা অনেকেই বিপণনের বিষয়টিকে আমরা বিক্রয়ের সাথে গুলিয়ে ফেলি। আমরা মনে করি বিপণন মানে হলো পণ্য বিক্রয় করা। আসলে এই পণ্য বিক্রয়ের বিষয়টি বিপণনের সার্বিক যে কার্যাবলী রয়েছে তার ভিতরে একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ মাত্র। যদিও এটি গুরুত্বপূর্ণ অংশ, তারপরেও এটি অনেক ছোট একটি অংশ। আমরা মনে করতে পারি বিপণন একটা বিশাল একটা সমুদ্র এবং এই বিক্রয়টি হলো এই সমুদ্রের ভিতরে এক টুকরো ভাসমান বরফের মতো। তো তারপরেও এই বিপণন ক্ষেত্রে বিক্রয়ের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটি আমরা এখন পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথম যেটি রয়েছে নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করার জন্য যে বিনিয়োগ করলো সেটি মুনাফা সহ প্রতিষ্ঠানে ফেরত আসার একমাত্র উপায় হলো পণ্য বিক্রি করা। পণ্য বিক্রয় কার্য সম্পাদন করলেই কিন্তু এখানে অর্থের আগমন প্রতিষ্ঠানে ঘটবে এবং অর্থের আগমন প্রতিষ্ঠানে ঘটলে সেই অর্থের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অবশ্যই এই নগদ আন্তঃপ্রবাহের প্রয়োজনীয়তা রয়েছে। এটি একমাত্র বিক্রয়ের মাধ্যমে করা সম্ভব। দ্বিতীয় যে গুরুত্বটি রয়েছে সেটা হলো টিকে থাকা, অর্থাৎ বর্তমানে তোমরা জানো যে ব্যবসা জগৎ অত্যন্ত তীব্র প্রতিযোগিতাপূর্ণ। এই তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে যদি প্রতিষ্ঠানকে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই তার উৎপাদিত পণ্য ভোক্তার কাছে বিক্রি করতে হবে। বিক্রয়ের কোনো বিকল্প না। বিক্রয় না করলে সে যেমন অর্থ সংগ্রহ করতে পারবে না, আর বিক্রয় না করতে পারলেও কিন্তু প্রতিষ্ঠান যে একটি ভালো পণ্য উৎপাদন করছে, তারা একটি ভালো পণ্যের উৎপাদনকারী, তাদের প্রতিষ্ঠানটি যে ভালো সেই ইমেজও তারা সৃষ্টি করতে পারবে না। সো এই বিক্রয়ের মাধ্যমেই কিন্তু এটি সম্ভব এবং ব্যবসা জগতে টিকে থাকা সম্ভব। সেহেতু এই বিপণনের ক্ষেত্রে এই বিক্রয়ের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যে বৃহদায়তন উৎপাদন, উৎপাদনকারী প্রতিষ্ঠানকে যদি বৃহদায়তন উৎপাদনে যেতে হয় তাহলে অবশ্যই তাকে বিক্রয়ের পরিমাণ বাড়াতে হবে এবং মুনাফার পরিমাণও বৃদ্ধি করতে পারবে। একমাত্র বিক্রয় বৃদ্ধির মাধ্যমেই কিন্তু অধিক মুনাফা অর্জন করা সম্ভব
এবং অধিক মুনাফা অর্জন করা সম্ভব হলে কিন্তু তার মাধ্যমে প্রতিষ্ঠানের আকার আকৃতি বাড়িয়ে বৃহদায়তন উৎপাদনে যাওয়া সম্ভব। বিক্রয় না হলে কিন্তু এই কাজটি করা সম্ভব হবে না। অতএব এখানে বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে বিক্রয়ের কোনো বিকল্প নেই। বিক্রয় ছাড়া এটি করা সম্ভব নয়। এরপরে যে বিষয়টি সেটা বাজার সম্প্রসারণ। আমরা আগে বলেছি বিপণনে বাজার বলতে কোনো একটি পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বোঝানো হয়, অর্থাৎ এখানে ক্রেতাকে বোঝানো হচ্ছে। বিক্রয়ের মাধ্যমে এখানে বাজার সম্প্রসারণ করা সম্ভব, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তার নিজস্ব এরিয়ার ভেতরে বা তার এলাকার বাইরে অথবা দেশের বাইরে যে পণ্য বিক্রয়ের মাধ্যমে কিন্তু সে তার ক্রেতার সংখ্যা বাড়াতে পারে এবং বাজার সম্প্রসারণের কাজটি করতে পারে। বিক্রয় ছাড়া কিন্তু এটি করা সম্ভব হবে না। এরপরে যে সেটা হচ্ছে উচ্চ মূল্য প্রাপ্তি। গুণগত মানে পণ্য উৎপাদন করে এটি কিন্তু বিক্রয়ের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠান ও উচ্চ মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে পারে। বিক্রয় ছাড়া কিন্তু মূল্য নিশ্চিত করা সম্ভব হবে না। এরপর হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। মুনাফা যদি সর্বাধিকরণ করতে হয়, প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হলো মুনাফা সর্বাধিকরণ করা। এখন যে মুনাফা সর্বাধিকরণ সে যে করতে চায়, সেইটি ক্ষেত্রে বিক্রয় কিন্তু মুনাফা কতটুকু অর্জিত হবে না হবে সেটি পরিমাপের কিন্তু চাবিকাঠি। অর্থাৎ কি পরিমাণ বিক্রয় হলো সেইটির মাধ্যমেই কিন্তু নির্ধারণ করা যাবে যে কতটুকু মুনাফা সর্বাধিকরণ করা সম্ভব হবে। এবং যেহেতু আমরা বলি যে কোনো প্রতিষ্ঠান যখন অধিক মুনাফা অর্জন করে তখন আমরা সেটাকে বলি যে এটা ভালো প্রতিষ্ঠান, এটা বেশি পণ্য বিক্রি করতে পারছে এবং অধিক মুনাফা অর্জন করতে পারছে। এখন এই যে অধিক মুনাফা অর্জনের যে বিষয়টি, এটির মাধ্যমে যে ফার্মের দক্ষতা বৃদ্ধির যে বিষয়টি, এটি কিন্তু বিক্রয়ের মাধ্যমেই করা সম্ভব। যদি বিক্রয়ের কাজটি সঠিকভাবে হয় তাহলেই কিন্তু সর্বাধিক মুনাফা অর্জন করা সম্ভব। এরপরে রয়েছে বাজারে প্রবেশ, অর্থাৎ ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানো, অর্থাৎ ক্রেতাদেরকে পণ্য গ্রহণ করানো। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে নতুন পণ্য নিয়ে বা যে কোনো একটি পণ্য নিয়ে কিন্তু ক্রেতাদের কাছে পৌঁছানো অনেক কঠিন, কারণ এখানে এর পাশাপাশি অনেক প্রতিষ্ঠান কিন্তু এই ধরনের পণ্য নিয়ে আগে থেকে অবস্থান করছে। এই ধরনের তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে যদি ক্রেতার কাছে পণ্য পৌঁছাতে হয় তাহলে অবশ্যই এটি বিক্রয় কার্যের মাধ্যমেই করতে হবে। বিক্রয় ছাড়া কিন্তু ক্রেতার কাছে পণ্য পৌঁছানো সম্ভব হবে না। এরপর রয়েছে ব্যয় নির্বাহ। প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করার জন্য যে কাঁচামাল ক্রয় করে, শ্রমিক কর্মচারীদের বেতন দেয়, এছাড়া প্রচার প্রসারণের জন্য যে ব্যয় করে, এছাড়া উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে খরচ রয়েছে এগুলো নির্বাহ করে। এই বিষয়গুলি অর্থাৎ এই আয়গুলো কিন্তু পণ্য বিক্রয়ের মাধ্যমেই তাকে অর্জন করতে হয়। তো এই ব্যয় নির্বাহের জন্য অবশ্যই বিক্রয় কাজটি সম্পন্ন করতে হবে। এই ক্ষেত্রেও বিক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কর্মসংস্থান। বর্তমানে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে বা বিক্রয় কর্মকাণ্ডের সাথে বিভিন্ন শ্রেণীর লোক জড়িত রয়েছে। এখানে পাইকারি, যেমন পাইকারি, খুচরা কারবার বা বিক্রয় কর্মী, বিক্রয় ব্যবস্থাপক, ক্রেতা অনুসন্ধান ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে প্রচুর লোক এখানে কাজ করে। অর্থাৎ পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন স্তরে প্রচুর লোক এখানে কাজ করে এবং এই বিক্রয় কর্মকাণ্ডের কারণে কিন্তু প্রচুর লোক এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বিক্রয় কর্মকাণ্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেক লোক কর্মহীন হয়ে পড়বে। যেমন বর্তমানে বিশ্বে করোনা পরিস্থিতির কারণে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, মার্কেট প্লেসগুলো বন্ধ হয়ে গিয়েছিল। সেই সমস্ত কারণে কিন্তু পণ্যের বিক্রয় কিন্তু বন্ধ হয়ে যায়। এই সমস্ত কারণে কিন্তু অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে অনেক লোকের কিন্তু কর্মসংস্থানের সুযোগ নষ্ট হয়ে গিয়েছিল এবং অনেক লোক কর্মসংস্থান থেকে তাদের চাকরি হারিয়েছিল, কর্মক্ষেত্র থেকে তারা চাকরি হারিয়েছিল। সো এখানে যদি বিক্রয় কর্মকাণ্ড যদি ঠিক মতো চলে তাহলে কিন্তু এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের অব্যাহত উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। বিক্রয় যদি না হয় তাহলে কিন্তু উৎপাদন কর্মকাণ্ড বন্ধ করে দিতে হবে। বিক্রয় হলেই তাদের উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো বিক্রয় সংক্রান্ত বিষয়। তার আমরা বুঝলাম বিক্রয় হলো মালিকানা হস্তান্তরের একটা প্রক্রিয়া। প্রতিষ্ঠান বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করতে পারে, বাজার সম্প্রসারণ করতে পারে, বৃহদায়তন উৎপাদনে যেতে পারে, উচ্চ মূল্য নিশ্চিত করতে পারে, সর্বাধিক মুনাফা অর্জন নিশ্চিত করতে পারে। এই বিক্রয়ের মাধ্যমে বিভিন্ন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিক্রয়ের সাথে সম্পৃক্ত। সেই দৃষ্টিকোণ থেকে পণ্য বিপণনের বিক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও এটি সার্বিক বিপণন কর্মকাণ্ডে একটি ক্ষুদ্র অংশ, কিন্তু বিপণন ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো
তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হলো বিপণনের যে কার্যগুলি রয়েছে তার ভিতরে আরেকটি কার্য হলো পরিবহন সংক্রান্ত বিষয়। অর্থাৎ পণ্য বিপণনে পরিবহনের কি গুরুত্ব, সেটা পরিবহন কি এবং পণ্য বিপণনে পরিবহনের কি গুরুত্ব সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে পরিবহন হচ্ছে একটা মাধ্যম, যেটার মাধ্যমে মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী, পণ্য, সেবা এগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। তো আমরা জানি যে পণ্য একাকী চলাচল করতে পারে না। পণ্য সামগ্রীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করতে হয়। এই মাধ্যমকে আমরা পরিবহন বলে থাকি। আমরা আকাশপথে, স্থলপথে, নৌপথে আমরা বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা আমরা দেখি। আমরা চিত্রেও সেগুলো দেখতে পাচ্ছি। এখানে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের জন্য বড় ধরনের কাভার্ড ভ্যান রয়েছে। এছাড়া আকাশপথে পণ্য পরিবহনের জন্য বিমান, কার্গো বিমান, এছাড়া নৌপথে বড় বড় জাহাজ, স্থলপথে বিভিন্ন ধরনের পরিবহন আমরা লক্ষ্য করছি চিত্রে। এগুলো হচ্ছে মাধ্যম। এই মাধ্যমগুলো দিয়ে কিন্তু পণ্য এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা হয়। এগুলোকে সাধারণত পরিবহন বলা হয়। ম্যাকার্থি এবং ফেরাল্ট পরিবহন প্রসঙ্গে যে কথাটি বলেছেন সেটা হলো যে পরিবহন হচ্ছে পণ্য চলাচল সংক্রান্ত বিপণন কাজ। অর্থাৎ পণ্য চলাচল বলতে পণ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সংক্রান্ত যে কাজ, বিপণনের যে কাজ, এটিকেই সাধারণত পরিবহন বলা হয়ে থাকে। এটিও বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। একটা উদাহরণের মধ্যে আমরা বলতে পারি, যেমন ধরো যে তোমাদের বাসা যাত্রাবাড়ি, তোমরা সকালে উঠে যে ব্রাশটা দিয়ে দাঁত ব্রাশ করো, সেটার জন্য যে পেস্ট ব্যবহার করো, যে ব্রাশ ব্যবহার করো, সেই টুথপেস্ট তোমরা ব্যবহার করো। তোমরা ঘুম থেকে উঠে দেখলে যে টুথপেস্ট নেই। এখন তুমি কি করো যে বাসার গেটের বাইরে গিয়ে বা পাশে যে হাতের কাছে যে দোকানটা আছে সেই দোকানে গিয়ে তোমার যে তুমি যে ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করো, ধরো পেপসোডেন্ট বা আর যেগুলো রয়েছে কোলগেট, এগুলো তুমি যেটাই তুমি ব্যবহার করো, তুমি খুব সহজে মিনিট 1-2 এর মধ্যে কাছাকাছি দোকানে গিয়ে পছন্দের পণ্যটি চেয়ে তুমি এটা সংগ্রহ করতে পারো এবং ব্যবহার করতে পারো। কিন্তু সেই পণ্যগুলো কিন্তু তোমার বাসার পাশে তৈরি হয় না। এগুলো অনেক দূরবর্তী জায়গায় তৈরি হয় এবং তৈরি হওয়ার পরেও তুমি চাইলে খুব সহজে কয়েক মিনিটের ভিতরে তোমার হাতের কাছে পেয়ে যাও। এটি একমাত্র সম্ভব হচ্ছে এই পরিবহনের মাধ্যমে। পরিবহনই এই স্থানগত উপযোগ সৃষ্টি করে। অন্য স্থানে উৎপাদিত পণ্যগুলো তোমার চাহিদার স্থলে সময় মতো তুমি যাতে পাও, যাতে এগুলো পাও, সহজে যাতে পাও, সেই জন্য এই পণ্যগুলোকে পরিবহন করে এই জায়গায় তোমার হাতের কাছে এটা উপস্থাপনের ব্যবস্থা করা হয়ে থাকে। এই যে পণ্যকে এক স্থান থেকে অন্য স্থানে যে মাধ্যমে বা প্রক্রিয়া নিয়ে আসা হয় সেটাকে আমরা পরিবহন বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি জানবো যে পণ্য বিপণন যে হবে, সেই পণ্য বিপণনে এই পরিবহনের গুরুত্বটাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে বিষয়টি আসে সেটা হলো পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। আমরা জানি যে আমরা যে পণ্য ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য আমরা যে পণ্যগুলো ব্যবহার করি, সেই পণ্যগুলো কিন্তু সবগুলো আমাদের কাছাকাছি উৎপাদন হয় না। এগুলো আমাদের কাছে কতগুলো কাছে, কিছুগুলো অন্য শহরে, কতগুলো অন্য দেশে, পৃথিবীর অন্যান্য দেশে হাজার হাজার মাইল দূরে এগুলো উৎপাদন হয়। কিন্তু এগুলো কিন্তু আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারছি। একমাত্র পরিবহনের মাধ্যমে কিন্তু এই কাজটি সহজতর হয়েছে। পরিবহনের মাধ্যমে কিন্তু এক স্থানে পণ্য আমাদের স্থানে এনে, অর্থাৎ অন্য স্থানে পণ্য আমাদের কাছে আনা হয়েছে, আবার আমরা খুব সহজে এটা ব্যবহার করতে পারছি। এটাকে স্থানগত উপযোগ সৃষ্টি করা বলা হয়। একমাত্র পরিবহনের মাধ্যমে এই স্থানগত উপযোগ সৃষ্টি করা সম্ভব। এরপরে যেটি রয়েছে সেটা হলো বিনিময়। পণ্য এক এক অঞ্চলে এক ধরনের পণ্য উৎপাদনে যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে। এক অঞ্চলে এক ধরনের পণ্য উৎপাদিত হয়। দেখা যায় কোনো অঞ্চলে, যেমন আমরা বলতে পারি টাঙ্গাইলে প্রচুর আনারস উৎপাদন হয়, রাজশাহীতে আম উৎপাদন হয়, মুন্সিগঞ্জ বয়সের প্রচুর আলু উৎপাদন হয়। কিন্তু এই পণ্যগুলো কিন্তু পরিবহন ব্যবস্থার মাধ্যমে সারা দেশে ক্রেতার কাছে কিন্তু পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে কিন্তু এগুলো বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয়ে ক্রেতারা এগুলো ক্রয় করতে পারে এবং ভোগ বা ব্যবহার করতে পারে। এটি একমাত্র পরিবহনের মাধ্যমে এগুলো সম্ভব। ফলে পরিবহন ব্যবস্থার কারণে কিন্তু এই ধরনের পণ্য কিন্তু সহজে বিপণন করা সম্ভব হচ্ছে। এরপরে যেটা কাঁচামাল উৎপাদন ক্ষেত্রে যে কাঁচামালগুলো প্রয়োজন, সেই কাঁচামালগুলো বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে সেগুলো নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু এই পরিবহনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ভোগ। মানুষ যে ভোগ করবে, মানুষের যে প্রয়োজন,
সেই প্রয়োজন মেটানোর জন্য, কিন্তু পণ্যের প্রয়োজন, পণ্য না আসলে কিন্তু তারা এটা ভোগ করতে পারবে না বা তাদের চাহিদা পরিপূরণ করতে পারবে না। পরিবহন ছাড়া এটি একবারে অসম্ভব। পরিবহনের মাধ্যমেই কিন্তু পণ্যগুলো বিভিন্ন জায়গা থেকে ক্রেতাদের কাছে আসে, ক্রেতারা এগুলো সংগ্রহ করে ভোগ কার্য সম্পাদন করতে পারেন। এরপরে যেটি রয়েছে সেটা হলো বৃহদায়তন উৎপাদন। বৃহদায়তন উৎপাদনের পূর্ব শর্ত হলো বিক্রয় করা। আমরা আগে বলেছি যে বিক্রয় করে বৃহদায়তন উৎপাদন করা সম্ভব। এখন বিক্রয় করতে গেলে তো পণ্য বা সেবা প্রয়োজন পড়বে, উৎপাদন করতে হবে। তাহলে উৎপাদন করতে গেলে সেই প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণ সংগ্রহ করতে হবে, এবং সংগ্রহ করলেই কিন্তু তারপরে এগুলো দিয়ে উৎপাদন করা সম্ভব। এখন উৎপাদিত পণ্য বিক্রয় করতে হলে কিন্তু পরিবহনের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছাইতে হবে। আবার প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করবে সেইটার জন্য যে কাঁচামাল, সেগুলোও কিন্তু পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। ফলে এই কার্যগুলো পরিবহন ছাড়া করা একেবারে অসম্ভব। সো এই বৃহদায়তন উৎপাদনেও কিন্তু পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কাঁচামাল সংগ্রহ করে সহযোগিতা করে, তেমনি উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে পৌঁছে দিয়ে সহজে বিক্রয় করে সহজে মুনাফা অর্জনের বিষয় নিশ্চিত করে বৃহদায়তন উৎপাদনের সহযোগিতা করে থাকে। এরপর যে বিষয়টি রয়েছে সেগুলো চাহিদা ও যোগানের সমতা বিধান। আমরা জানি যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় স্থাপিত হয়ে থাকে, এবং সেই জায়গায় উৎপাদিত পণ্যগুলো যেই জায়গায় চাহিদা রয়েছে সেখানে এটা যোগানের ব্যবস্থা করতে হয়। সরবরাহ করতে হলে অবশ্যই আমাদের এখানে পরিবহনের সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। পরিবহন ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই বিভিন্ন জায়গার পণ্য সংগ্রহ করে চাহিদার স্থলে আনা সম্ভব। যেখানে বেশি যোগান রয়েছে সেখান থেকে চাহিদার স্থলে আনা সম্ভব, বা এক জায়গার পণ্য অন্য জায়গায় নিয়ে যেখানে চাহিদা রয়েছে সেখানে এটার ভারসাম্য রক্ষা করা সম্ভব। তো উৎপাদিত পণ্য এভাবে যোগানের স্থান থেকে চাহিদার স্থানে, অর্থাৎ যেখানে চাহিদা রয়েছে সেখানে যোগানের ব্যবস্থা করার ক্ষেত্রে কিন্তু পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে চাহিদা সৃষ্টি হচ্ছে, যেখানে পণ্যের উদ্বৃত্ত রয়েছে সেখান থেকে সংগ্রহ করে দ্রুত সেখানে সরবরাহ ব্যবস্থা করে চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বিধানের ক্ষেত্রে কিন্তু পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে রয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন। আমরা জানি যে জীবনযাত্রার মান সাধারণত অধিক সংখ্যক মানসম্পন্ন পণ্য ভোগের উপর নির্ভর করে। পরিবহন ব্যবস্থায় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভোক্তাদের প্রয়োজনীয় পণ্যগুলো সংগ্রহ করে সঠিক সময়ে সঠিক স্থানে এনে সরবরাহের ব্যবস্থা করে। ফলে আমরা খুব সহজে আমাদের প্রয়োজনীয় পণ্যগুলো আমাদের ভোগের তালিকায় আমরা সংযোজন করতে পারি। ভালো মানসম্পন্ন পণ্যগুলোকে আমরা সংযোজন করে আমাদের জীবনযাত্রার মান আমরা উন্নয়ন করতে পারি। তো এই ক্ষেত্রে বিপণনের ভূমিকা অত্যন্ত পরিবহনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন ছাড়া কিন্তু এই কাজটি করা সম্ভব হবে না। এরপরে যে কর্মসংস্থান, পরিবহন সেক্টরে প্রচুর সংখ্যক লোক এখানে কাজ করে। আমরা জানি গোটা বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থার মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত ব্যবসা বাণিজ্য, যাতায়াত, চলাচল সবকিছু নির্ভর করে। ফলে এই রেল, নৌ, আকাশ, সার্বিক ক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক লোক এখানে কাজ করে। ফলে এই পরিবহনের কার্যক্রম যদি চলে তাহলে এখানে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এবার হচ্ছে মূল্যের স্থিতিশীলতা। পরিবহনের মাধ্যমে কিন্তু ঘাটতি অঞ্চলে প্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থা করে মূল্যের স্থিতিশীল রাখা সম্ভব। পরিবহন ব্যবস্থার মাধ্যমে যেখানে উদ্বৃত্ত পণ্য রয়েছে সেখান থেকে যেখানে ঘাটতি রয়েছে সরবরাহ ব্যবস্থা করে কিন্তু চাহিদা এবং যোগানের সমতা বিধান করে কিন্তু মূল্যের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হয়। এরপর হচ্ছে প্রতিযোগিতা। আমরা জানি যে উত্তম প্রতিযোগিতা যদি হয়, ভালো প্রতিযোগিতা হয়, তাহলে ক্রেতার সুবিধা কিন্তু বাড়ে। কারণ প্রতিযোগীরা যত প্রতিযোগিতা করবেন ক্রেতারা তত বেশি সুবিধা এবং ভালো সুবিধা পাবেন। এখন এই প্রতিযোগিতা যদি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু সঠিক সময় সঠিক জায়গায় মালামালগুলো পৌঁছাতে হবে। ক্রেতারা যখন চাইবে তাদের হাতের কাছে পেতে হবে, এবং এই সমস্ত কিন্তু পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন যদি না থাকে তাহলে কিন্তু ক্রেতারা চাইবা মাত্র তাদের হাতের কাছে আমরা পণ্যটা পৌঁছাইতে পারবো না। এরপর রয়েছে আমদানি রপ্তানি, অর্থাৎ যে কোনো দেশের পণ্য যদি এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে হয়, একজন উৎপাদনকারী তার পণ্য যদি অন্য দেশের বাজারে বা অন্য এলাকার বাজারে যদি তার পণ্যের চাহিদা থাকে তাহলে পণ্যটিকে কিন্তু
পৌঁছানোর জন্য কিন্তু অবশ্যই পরিবহন লাগবে। সেক্ষেত্রে আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবহনের মাধ্যমেই কিন্তু পণ্য এক দেশ থেকে অন্য দেশে আনা হয় বা এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হয়ে থাকে। তো এত কাজ যেখানে পরিবহন করছে সে তো অবশ্যই এই পণ্যের চাহিদা এবং যোগানের সমতা বিধান, সঠিক সময়ে সঠিক স্থানে পণ্য পৌঁছানো, আন্তর্জাতিক বাজারে পণ্য প্রেরণ করা, বৃহৎ সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ইত্যাদির মাধ্যমে অবশ্যই বিপণনের যে পরিবহনের কাজ এটির মাধ্যমে অবশ্যই পরিবহন রাষ্ট্রীয় উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হলো পরিবহন সংক্রান্ত ধারণা। বিপণনে পরিবহনের গুরুত্ব কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই বিপণন কার্যাবলী অধ্যায়ে যা কিছু আলোচ্য বিষয় আছে আজকের এই সীমিত মানে সময় ক্লাসের ভিতরে আমরা এই পরিবহন পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে বিপণনের যে অন্যান্য কাজগুলো রয়েছে, গুদামজাতকরণ, মরকীকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, বিজ্ঞাপন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। যতটুকু আলোচনা করা হয়েছে তোমরা এই বিষয়টি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র, এই বইটি সম্পাদ প্রকাশনের যে বইটি রয়েছে, তোমরা স্ক্রিনে সেই ছবিটি দেখতে পাচ্ছ, বইটির লেখকদের নাম দেখতে পাচ্ছ। এই বইটি তোমরা অনুসরণ করবে, অনুসরণ করে তোমরা পড়াশোনা করবে। এবং এই বইটির যে ইনার পেজের ভেতরে লেখকদের মোবাইল ফোন নাম্বার রয়েছে। তোমাদের যদি কিছু জিজ্ঞাসিত থাকে, কিছু জানার থাকে, তোমরা অবশ্যই সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমাদের প্রয়োজনীয় সমস্যা তোমার সমাধান করে নিতে পারবে বলে আমি আশা রাখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকো। আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা বাসায় থাকবে এবং নিরাপদ থাকবে এই কামনা করে, এই দোয়া করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।